প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নমুনা প্রশ্নপত্র এবং অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। প্রথমে তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। চিনবে তারা পৃথিবীটাকে, ভুবনটাকে, জীবনটাকে, জগৎটাকে, ভুবনটাকে। গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল 3439 খ্রিস্টাব্দে। কোকোনাট শব্দের অর্থ হলো লাল পদ্ম। কয়েকটি গুলির আওয়াজ, যেখানে তা শোনা গিয়েছিল বিন্নি ধানের মাঠের ধারে। রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম অয়েল পেন্টিং ছিল গার্ল অ্যান্ড দ্য ডগ। খোকনের বাড়ির সামনে কি গাছ ছিল? ইউক্যালিপটাস। কুতুব মিনার হলো 5 তলার। পাগলা গণেশের আশ্রয় নিয়েছিল কোন গিরিগুহায়? হিমালয় পর্বতে। বঙ্গভূমির প্রতি কবিতায় যে ঋতুর উল্লেখ আছে বসন্ত - শরৎ। কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেয়েছিলেন আলাউদ্দিন খিলজি। প্রদত্ত শব্দগুলির কোনটি তদ্ভব শব্দ? কানাই। প্রদত্ত কোন বানানটি ভুল? সূর্য। নিচের কোনটি দেশি শব্দ? চাল। দু একটি বাক্য উত্তর যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। পদ্য লেখা কখন সহজ হবে না? ছন্দে কান্না দিলে পদ্য লেখা সহজ হবে না। গণেশ কোথায় কি পড়াতেন? গণেশ কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন। মাতৃসভাষা কবিতাটি তর্জমা করেছেন কে? মল্লিকা সেনগুপ্ত। হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কোথায়? বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ হয়েছিল। গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম? রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম তৈলচিত্রের নাম গার্ল অ্যান্ড দ্য ডগ। খোকনের প্রথম সৃষ্টি কি ছিল? খোকনের প্রথম সৃষ্টি ছিল কালো রঙে আঁকা একটি অন্ধকারের ছবি। কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? সুলতান ফিরোজ তুগলক। ঘড়িয়ালাকে সোনাটিয়া কি খেতে দিয়েছিল? ঘড়িয়ালাকে সোনাটিয়া এক মুঠো মুড়ি, লজেন্স জুস আর একটা গোলাপি চিরলাগা বিস্কুট খেতে দিয়েছিল। আম্মা সোনাটিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি কেন? কালিয়ার বন থেকে কেউ কখনো সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসে না, তাই আম্মা সোনাটিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি। মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল? মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার 17 বছর লেগেছিল। সোনাটিয়া কেন কালিয়ার বনে গিয়েছিল? সোনাটিয়া দুটো নতুন প্যাপা পুতুল কেনার জন্য কালিয়ার বনে গিয়েছিল। 3 আগে রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। চিনবে তারা ভুবনটাকে। ভুবন বলতে কি বোঝানো হয়েছে? তারা বলতে কাদের কথা বলেছে? তারা কিভাবে ভুবনটাকে চিনবে? ভুবন বলতে বিশ্ব প্রকৃতি অর্থাৎ মহাবিশ্বকে বোঝানো হয়েছে। তারা বলতে বোঝানো হয়েছে তাদের যারা কান পেতে ও মন দিয়ে পৃথিবীর সকল ঘটনার মধ্যে থেকেই ছন্দ শুনতে পায়। এই বিশ্ব প্রকৃতি হলো ছন্দময়। প্রকৃতির সব কিছুই চলে ছন্দের মাধ্যমে। পাখির কাকলি, ঝিঝির ডাক, নদীর স্রোত, গাড়ি বা জলযানে এগিয়ে চলা সবেতেই বিরাজ করছে ছন্দ। তবে এই ছন্দ ধরতে হবে, অর্থাৎ অনুভূতির মাধ্যমে তাকে গ্রহণ করতে হবে। এর জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলো আত্মোপলব্ধি। এই বোধ না থাকলে প্রকৃতির ছন্দকে মানুষ বুঝতে পারে না। এই ছন্দ অনুভব করার জন্য দরকার মন্দ কথায় কান না দেওয়া আর মনের মাঝে কোনো দ্বন্দ্ব না রাখা। যারা এমন কাজ করতে পারবে তারাই প্রকৃতির ছন্দ অনুভব করতে পারবে। ছন্দকে মনের মধ্যে গ্রহণ করার মাধ্যমে তারা ছন্দের সংকেত বুঝতে পারবে এবং এভাবেই তারা ভুবন বা জগৎকে চিনবে। তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়। হিমালয়ের প্রসঙ্গ এলো কেন? হিমালয় যে নির্জন জায়গা নয় তা কিভাবে প্রমাণিত হয়? 200 বছর বয়সী গণেশ বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে বিজ্ঞানের বাড়াবাড়িকেই সভ্যতার সংকট বলে মনে করেছিলেন। তাই অনেক চেষ্টা করেও তিনি যখন দেখলেন কালের চাকার গতি উল্টো দিকে ঘোরানো যাবে না, তখন তিনি সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের এক গিরিগুহায় আশ্রয় নেয়। তাই গল্পে হিমালয়ের প্রসঙ্গ এসেছে। আপাতদৃষ্টিতে হিমালয়কে খুব নির্মল জায়গা বলে মনে হলেও গণেশ জানেন তা সহজ সত্য নয়, কেননা তখন এভারেস্টের চূড়া চেয়েছে, সেখানে হয়েছে অবজারভেটরি। রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি তৈরি হয়েছে। নাম করা হয়ে অনেক নির্জন জায়গায় এখন মানুষের চলাচলে নির্জনতা হারিয়েছে। K2, কাঞ্চনজঙ্ঘা, যমুনোত্রী, গঙ্গোত্রী, মানব সরোবর সব জায়গাতেই
কোনো না কোনো গবেষণাগার প্রতিষ্ঠা হয়েছে। সমুদ্রতলেও চলছে নানান পরীক্ষা নিরীক্ষা। তাই পরিষ্কার বোঝা যায় ভূপৃষ্ঠে, ভূগর্ভে, অন্তরিক্ষে কোথাও নিবিড় নির্জনতা নেই। বঙ্গভূমির প্রতি কবিতায় কবির প্রথম প্রার্থনা কী ছিল? প্রবাসে থাকাকালীন কবি এক মুহূর্তের জন্য তার অতি প্রিয় বঙ্গভূমিকে ভুলতে পারেননি। তাই বঙ্গভূমির প্রতি তার প্রথম প্রার্থনা ছিল মা যেন দাস অর্থাৎ কবিকে মনে রাখেন। এই প্রার্থনাকেই তিনি মিনতি বলেছেন। আমি প্রথম শুরু করি। কে কি শুরু করেন, কিভাবে শুরু করেন? প্রখ্যাত চিত্রকর ও ভাস্কর রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনের শিখন রীতিতে প্রথম অয়েল পেন্টিং বা তেল রঙে কাজ করা শুরু করেন। যেহেতু তখনও শান্তিনিকেতনের কলা বিভাগে অয়েল পেন্টিং চিত্র মাধ্যমটির সূচনা হয়নি, তাই রামকিঙ্কর এ ব্যাপারে চরম কৌতূহল ছিল। তাই তিনি চিত্র সামগ্রীর দোকানে গিয়ে বলেন, অয়েল পেন্টিং করব, কী রং আছে, কিভাবে করতে হয় দেখান। তারা অয়েল পেন্টিংয়ের সরল পদ্ধতি তাকে বলে দেন। এরপর তিনি গার্ল অ্যান্ড দ্য ডগ নামে একটা ভালো তেল রঙের কাজ করেন। মূর্তি করার ইতিহাসও খুব মজার। কোন ব্যাপারটি কেন মজার? ছেলেবেলা থেকেই মূর্তি করার প্রতি রামকিঙ্করের বেশ টান ছিল। এ ব্যাপারে তার উৎসাহ জেগেছিল বাড়ির পাশে কুমোরপাড়া থেকে। এ প্রসঙ্গে নিজের মূর্তি করা যে মজার কথা তিনি জানিয়েছেন তা হলো, তাদের বাড়ির সামনের রাস্তা লাল মোড়ামে ঢাকা থাকতো। একদিন তিনি দেখলেন হঠাৎ বৃষ্টির পরে ওপরের মোড়াম ধুয়ে রাস্তায় নীল রঙের মাটি বেরিয়ে এসেছে। সেই মাটি খাবলে তুলে তিনি নানারকম পুতুল তৈরি করেছিলেন। নেক্সট, কবি যখন ছবি আঁকেন তখন কী ঘটনা ঘটে? কবি যখন দিনের বেলায় ছবি আঁকেন তখন 3টি শালিক ঝগড়া থামায়। অবাক হয়ে তা চড়ুই পাখি লক্ষ্য করে। মাছরাঙা মৎস্যিকার বলে তার আঁকায় নীল রং ধার দিয়ে সাহায্য করতে চায়। প্রজাপতিরা ছবিতে তাদের রেখে ছবি রঙিন করে তোলার অনুরোধ জানায়। কোনো এক ইঁদুর গর্ত থেকে বেরিয়ে চোখ পিট পিট করে সব কিছুর উপর দৃষ্টি রাখে, আর রং তুলিরা আনন্দ সহকারে তাদের কাজে মেতে ওঠে। নেক্সট, এইসব নকল করা ছবি। কে কাকে কথা বলেছে? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? বনফুলে লেখা খোকনের প্রথম ছবি পাঠ্যাংশের অন্তর্গত উদ্ধৃত অংশটি খোকনের বাবা একজন বিখ্যাত চিত্রকর বন্ধু খোকনকে বলেছেন। নকল করা ছবি নিজের ভাবনা থেকে যে ছবি তৈরি নয়, যা কোনো কিছু দেখে হুবহু আঁকা, সেই ছবিকে বোঝানো হয়েছে। স্কুল জীবন থেকে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, গরু প্রভৃতি যে ছবি খোকন এঁকেছে তা সবই দেখে আঁকা। সেখানে নিজস্বতার অভাব লক্ষ্য করে লখনৌয়ের বিখ্যাত চিত্রকর খোকনের আঁকা ছবিগুলিকে নকল করা ছবি বলেছেন। নেক্সট, একমাত্র তিনিই চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে। তিনি কে? কুতুবের সঙ্গে পাল্লা দেওয়া তার সম্ভব হয়নি কেন? তিনি হলেন সুলতানি যুগের খলজি বংশের অন্যতম সম্রাট আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন চেয়েছিলেন কুতুব মিনারের চেয়ে উচ্চতম মিনার বানাতে। তাই তিনি কুতুবের চেয়ে দ্বিগুণ ঘের দিয়ে একটা মিনার বানাতে শুরু করেন। ইতিমধ্যে আলাউদ্দিনের মৃত্যুর ফলে মিনারের কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু যদি না কাজ বন্ধ না হতো তবে তার এই স্বপ্ন সফল হতো কি না বলা মুশকিল, কারণ কোনো স্থাপত্য শিল্পের মূল সূত্র অপটিমা সাইজটি এক্ষেত্রে মানা হয়নি। নেক্সট, কালিয়ার বন কোথায়, সেখানে কিভাবে যেতে হয়? সোনাটিয়াদের বাড়ি থেকে বেরিয়ে গলি, গলির পরে বড় রাস্তা, তারপর গির্জা, গির্জার পরে গোরস্থান, গোরস্থানের পরে আছে শুশুনির মাঠ, আগে যেখানে ডাকাত পড়তো। এরপরেই বা এই মাঠের পরেই দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। কালিয়ার বনে যাওয়ার জন্য গোরস্থানের পাশ দিয়ে হনহনিয়ে হেঁটে যেতে হয়, পিছন ফিরতে নেই। কেউ নাকি পিছন থেকে ডাকতেও পারে, তাই পিছনে ফিরলেই বিপদ। 4 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের তৎসম শব্দ বলে, যেমন কন্যা, ছাত্র, জল, নদী, রাত্রি, আকাশ, বন, সিংহ, পুত্র, স্নেহ। তদ্ভব শব্দের একটি উদাহরণ দাও। তদ্ভব শব্দের একটি উদাহরণ হলো কাঠ, কাষ্ঠ থেকে কাঠ। কোনটি কোন শ্রেণীর শব্দ লেখো? চন্দ্র, ডাক্তারখানা, ফোন। চন্দ্র তৎসম, ডাক্তারখানা মিশ্র, ফোন খণ্ডিত শব্দ। তদ্ভব শব্দের অর্থ কী? তদ্ভব শব্দের অর্থ তার থেকে হয়েছে, অর্থাৎ তার থেকে সৃষ্টি হয়েছে। ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে শব্দ বা আওয়াজ উচ্চারণ করে তাকে বলা হয় ভাষা।
ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026 সালের ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশনটা কিন্তু দেখে নেব। এবার তোমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশনটা দেখে নাও। অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে। এখান থেকে পড়বে 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4 আর 1-এর 5। তারপরে রয়েছে তোমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ। দেখে নাও এখান থেকে যেগুলো পড়বে তোমরা, এখান থেকে 1-এর দাগের সবগুলো পড়বে আর করবে 2-এর দাগের 1, 2-এর দাগের 2, 2-এর দাগের 4, 2-এর দাগের 5, 2-এর দাগের 6, 2-এর 8 আর পড়বে 2-এর 10-এরটা। পরের অধ্যায় রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি। মাই নেটিভ ল্যান্ড গুড নাইট, এটি কার লেখা এটা ভালো করে পড়বে। এখান থেকে ভালো করে পড়বে লাল পদ্মের নাম কি, নীল পদ্মের আর এক নাম কি, সাদা পদ্মকে কি বলা হয়, বা লাল বর্ণের পদ্মকে কি বলা হয়, নীল রঙের পদ্মকে কি বলা হয়, সাদা রঙের পদ্মকে কি বলা হয়। তাছাড়া এখান থেকে পড়বে 2-এর 1, 2 দুটোই পড়বে। পরে রয়েছে কেদারনাথ সিংয়ের লেখা মাতৃভাষা, কার লেখা এটা ভালো করে পড়বে, লেখকের নাম আসে। তারপর রয়েছে 21-এর কবিতা, আশরাফ সিদ্দিকীর লেখা 21-এর কবিতা। এখান থেকে পড়বে তোমরা এই যে ছকটা রয়েছে, ছকটা একবার দেখে রাখবে মিলটা। তাছাড়া তোমরা দেখবে 10-এর 1, 10-এর 3, 10-এর 8 ভালো করে দেখবে। পরের অধ্যায় রয়েছে 21-এর তাৎপর্য, আবুল ফজলের লেখা। তারপর হচ্ছে নানা দেশের নানা ভাষা। দেখে নাও এখান থেকে যেগুলো পড়বে, এখানে কোনো প্রশ্ন নেই, কার লেখা লেখকের নামগুলো কিন্তু দেখে যাবে। তারপরে রয়েছে তোমাদের রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, খুব ভালো করে এই অধ্যায়টা পড়বে। এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, 1-এর দাগের সবগুলো দেখে যাবে ভালো করে। 4-এর দাগে দেখবে, 4-এর দাগের 4টাই দেখবে ভালো করে। 6-এর দাগে দেখবে 6-এর 1 আর 6-এর 4। চাইলে তোমরা 6-এর 3-এরটাও দেখে রাখতে পারো। 6-এর 1 আর 4-টা বেশি গুরুত্বপূর্ণ, চাইলে তোমরা 6-এর 3-এরটাও দেখে রাখতে পারো। পরে রয়েছে মৃদুল দাশগুপ্তের লেখা আঁকা লেখা। দেখে নাও এখান থেকে পড়বে তোমরা সঠিক বানানটি দেখে যাবে এখান থেকে। আর এখান থেকে দেখবে 11-র দাগের 10টি প্রশ্নই, আর 12-র দাগের তোমরাও দেখবে 12-র 2, 12-র 3, 12-র 4, 12-র 5 ভালো করে দেখে যাবে। পরের অধ্যায় রয়েছে তোমাদের খোকনের প্রথম ছবি, বনফুলের লেখা। বনফুল কার ছদ্মনাম, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম, খুব ভালো করে দেখে যাবে। বনফুল কার ছদ্মনাম, সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। এখান থেকে দেখবে যে প্রশ্নগুলো দেখে নাও, এখান থেকে 4-এর 1, 4-এর 2, 4-এর 3 ভালো করে দেখে যাবে। তাছাড়া তোমরা দেখবে 12-র দাগেরটা, 13-র দাগেরটা, 14-র দাগেরটা। পরে রয়েছে শেষ অধ্যায় কুতুব মিনারের কথা, সৈয়দ মুজতবা আলীর লেখা, কার লেখা এগুলো ভালো করে তোমরা পড়বে। খুব ভালো করে তোমরা কিন্তু টেক্সটের প্রতিটি গল্প কবিতায় ভালো করে রিডিং পড়ে যাবে, তাহলে দেখবে সমস্ত প্রশ্নেরই উত্তর কিন্তু তোমরা করতে পারবে। এখান থেকে দেখবে তোমরা 1-এর দাগের সবগুলো, 3-এর দাগে তোমরা দেখবে 3-এর 1-এরটা ভীষণ গুরুত্বপূর্ণ, 3-এর 3, 3-এর 4 ভালো করে দেখে যাবে। এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের ক্লাস 7-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে নতুন হও তাহলে যে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর ক্লাস 7-এ পড়ছে।
আশা করা যায় প্রতি বছর নয় এবছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতিটি বিষয়টি কিন্তু সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আর ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনের উত্তরপত্র কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে খুব সহজেই।